ছেলেটি সোনারূপা আর রত্নভর্তি এক গাড়ির পেছন পেছন গোপনে রাজভান্ডারে ঢুকে পড়ে। কেউ টেরও পায়নি। পড়তে পড়তে সে লাভ দেয় একটি উঁচু মঞ্চে। ভাবেনি তার এই অনিচ্ছাকৃত কাজটাই তার প্রাণ বাঁচাবে। আসলে সেই মঞ্চের নিচেই ছিল বিষাক্ত বিস্তৃত ভরা গভীর খাদ। সেখানে পড়ে গেলে আর ফিরে আসার কোনো উপায় নেই। ছেলেটি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে সামনের দিকে নজর দেয়। দূরে এক উজ্জ্বল আলো চকচক করছে, যেটা অমূল্য হোরাসের চোখ। কিন্তু সেখানে যাওয়া অতটাও সহজ ছিল না, কারণ পথের মধ্যে ছিল দুইটা ভয়ঙ্কর ফাঁদ। শোনা যায় জীবিত হাতে আজ পর্যন্ত কেউ ওই রত্ন পায়নি। কিন্তু ভাগ্য ভালো, ছেলেটি আগে থেকেই প্রস্তুত ছিল। সে মনোযোগ দিয়ে নকশার কাগজের দিকে তাকায়। এক ঝলকে সে বুঝে যায় প্রথম ফাঁদটির রহস্য লুকিয়ে আছে মাটির ছোট ছোট আয়নাগুলিতে। সে তড়িঘড়ি করে একটা মশাল জ্বালিয়ে পেছনে ধরে, যাতে তার ছায়া পড়ে সামনে। ছায়া মাটির আয়নাগুলির উপর পড়তেই যন্ত্রপাতি সচল হয়ে ওঠে। এই ফাঁদ পার হওয়া প্রায় অসম্ভব। তবুও ছেলেটি বুদ্ধি খাটায়। সে মশালটি মাথার উপর উঁচু করে ধরে, যাতে ছায়া তার দেহের সঙ্গে মিলেমিশে যায়। সাবধানে পা ফেলে আয়নাগুলিকে এড়িয়ে চলে, ফলে যন্ত্র সক্রিয় হয় না। প্রথম ফাঁদ সে অনায়াসে পেরিয়ে যায়। সামনে আসে দ্বিতীয় ফাঁদ, মাটিতে থাকা গোলাকার দাগ। ছেলেটি ভাবে এই দাগগুলো এড়িয়ে গেলে সব ঠিক, তাই সে নির্ভয়ে হাঁটতে শুরু করে। কিন্তু পেছনের গোল দাগগুলো হঠাৎ নিচে দাবতে শুরু করে। যখন সে টের পায় তখন দেরি হয়ে গেছে। দুপাশের বিশাল মূর্তিগুলি ঘুরতে শুরু করে আর তাকে আঘাত করার জন্য ভয়ানক অস্ত্র চালাতে থাকে। প্রাণপণ লড়াই করে একদম শেষে তার গলায় উল্টো ধারওয়ালা ছুরি এই বুঝি ঢুকে যাবে। তখনই যন্ত্র থেমে যায় আর সে একটু জন্য বেঁচে যায়। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আরো বিপদ সামনে এলো। নকশার কাগজে যে তৃতীয় ফাঁদের কোনো উল্লেখই ছিল না। সে বিস্মিত, কিন্তু হোরাসের চোখ এত কাছে। সাহস করে সে এগিয়ে যায়। তৃতীয় ফাঁদে পা রাখতেই তার নিচের ইটগুলো একে একে ধসে পড়তে শুরু করে। সে বুঝে গেল এখানে বাঁচার একমাত্র উপায় পাগলের মতো দৌড়ানো। সে দৌড়াতে শুরু করে, সময়ের সঙ্গে পা মিলিয়ে জীবন মৃত্যুর লড়াই লড়ে। শেষ মুহূর্তে লাফ দিয়ে সে হোরাসের চোখ তুলে নেয়, কিন্তু পড়ে যায় সেই বিষধর বিস্তুর এলাকায়। সেগুলো ঝাঁক বেঁধে আক্রমণের জন্য ছুটে আসে, কিন্তু হোরাসের চোখের তীব্র জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ভীতু বিচার দল আর এগুতে সাহস পায় না।